ডায়োস্কোরিয়া ভিলোসা মাদার টিংচার, অন্য নাম হচ্ছে ওয়াইল্ডিয়াম। ট্র্যাডিশনালি এই প্লান্ট মেডিসিনটিকে স্পাজমোডিক পেইন বা খিঁচুনিযুক্ত ব্যথা, অ্যাবডোমিনাল পেইন বা অ্যাবডোমিনাল কলিক, বিলিয়ারি স্পাজম, ইন্টেস্টাইনাল ক্র্যাম্প এই জাতীয় রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। হোমিওপ্যাথিতে এই প্লান্ট মেডিসিনটির একটি বিশেষ ব্যবহার রয়েছে, সেটি হচ্ছে মহিলাদের মাসিক ঋতুস্রাবের গোলযোগ, ব্যথাযুক্ত ঋতুস্রাব বা হরমোনাল রিপ্লেসমেন্ট হিসেবে এই ওষুধটিকে অনেকে প্রয়োগ করে থাকেন। আজকে আমি আলোচনা করব আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ডায়োস্কোরিয়া ভিলোসা বা ওয়াইল্ডিয়ামের মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো অ্যানালাইসিসের ভিত্তিতে দেখাবো ট্রেডিশনাল যে ব্যবহারগুলো রয়েছে সেই ব্যবহারের কতটা যুক্তিসঙ্গত, কতটুকু ভুল ধারণা রয়েছে। অর্থাৎ আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ফাইটোকেমিক্যালের ভিত্তিতে ডায়োস্কোরিয়া ভিলোসাকে কোন কোন রোগের চিকিৎসায় বৈজ্ঞানিক ভাবে সমর্থিত উপায়ে ব্যবহার করা যায় সেটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো প্রথমে দেখি ডায়োস্কোরিয়া ভিলোসার মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। এটি প্রথমত হচ্ছে স্টেরয়েডাল স্যাপোনিন, বিশেষ করে এর মধ্যে ডায়োসিন এবং ডায়োসিজিনিন রয়েছে, যেটি সবচেয়ে কোর অ্যাক্টিভ মলিকিউল। এর বাইরেও প্রোটোডায়োসিন রয়েছে। এই স্টেরয়েডাল স্যাপোনিন গুলো মূলত অর্থাৎ ডায়োসিন, ডায়োসিজিনিন এবং প্রোটোডায়োসিন এগুলো মূলত স্মুথ মাসেল মডুলেশন করে, সেই হিসাবে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন রয়েছে। অ্যালকালয়েডের মধ্যে রয়েছে ডায়োস্কোরিন, তারপরে ফেনোলিক কম্পাউন্ডের মধ্যে আছে ফ্লাভোনয়েডস এবং টানিন, যেগুলো আমরা জানি ফ্লাভোনয়েড এবং টানিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভূমিকা পালন করে। অন্যান্য আরো কিছু কম্পোনেন্ট রয়েছে, যেমন স্টার্চ আছে, রেজিন, তারপরে হচ্ছে গিয়ে মিউসিলেস। এগুলো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে ইন্টেস্টাইনের স্মুথিং করে, অর্থাৎ এখানে যে পেইন হয়, ক্রাম্পিং হয়, সেটা থেকে রিল্যাক্স করে। তো এই ফাইটোকেমিক্যাল গুলো যদি আমরা একসাথে বলি ব্যাপারটি, অর্থাৎ যেহেতু আমরা মাদার টিংচার প্রয়োগ করি, আমি সবসময় এই কথাটি বলি, তো মাদার টিংচারের মধ্যে সব ফাইটোকেমিক্যাল গুলি কম্বাইনলি উপস্থিত থাকে। ফলে আমরা যদি মাদার টিংচারের প্রয়োগ নিয়ে বলি তাহলে এটি মানবদেহে কি কাজ করে বা কিভাবে কাজ করে, আর সেটি হচ্ছে ফার্স্ট হচ্ছে এটি স্মুথ মাসেল সেল ইন্টারাকশনের মাধ্যমে কাজ করে, বিশেষ করে ক্যালসিয়াম ডায়নামিক্স এর উপরে কাজ করে। এর যে প্রধান ফাইটোকেমিক্যাল যেটি বলেছিলাম আমি, ডায়োসিজিনিন, এটা স্মুথ মাসেল সেলের মেমব্রেনের যে বোল্ডেজ গেট ক্যালসিয়াম চ্যানেল সেটিকে কার্যকারিতা কিছুটা প্রতিরোধ করে, ইনহিবিট করে, অর্থাৎ সেটিকে কমিয়ে দেয়। এর ফলে এক্সট্রা সেলুলার স্পেস থেকে ইন্টারসেলুলার সাইটোসেলে মূলত ক্যালসিয়াম কম প্রবেশ করে। ক্যালসিয়াম কম প্রবেশ করলে সেখানে মাসেলের যে কন্ট্রিকশন, সেই কন্ট্রিকশনটা কম হয়। ফলাফল হিসাবে এটি অ্যাক্টিন মায়োসিন ক্রস ব্রিজটা ফরমেশন কমে যায় এবং স্মুথ মাসেল কন্ট্রাকশনটা কমে যায়। ফলে স্পাজম থেকে এটা রিল্যাক্সেশনে রূপান্তরিত হয়। তার মানে যে খিঁচুনি যুক্ত যে ব্যথা, সেই ব্যথা নিরাময় এটি কাজ করে। তার প্রধান কাজ হচ্ছে কি? প্রধান কাজ হচ্ছে স্মুথ মাসেল যাতে কম কন্ট্রাকশন হয়, অর্থাৎ কম খিঁচুনি দেয়, সেই কাজটি মূলত এনশিওর করে ডায়োসিজিনিন। এন্টেরিক নার্ভাস সিস্টেম মডুলেশন করে, অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টাইনের যে ওয়াল সেখানে মেসেন্টারিক প্লেক্সাস নার্ভ থাকে। এই নার্ভের মূলত এখানে এক্সাইটরি যে নিউরোট্রান্সমিটার এসিটাইলকোলিন মূলত রিলিজ কমিয়ে দেয়। তো রিলিজ কমানোর ফলে এখানে ইনহিবিটরি যে পাথওয়ে, সেই পাথওয়েটা মধ্যে বিশেষ করে নাইট্রিক অক্সাইড রিল্যাক্সেশন তুলনামূলকভাবে বাড়ে। তাহলে দুটি কাজ করে, একদিকে হচ্ছে এটিকে ওভার অ্যাক্টিভ হওয়ার যে সিগন্যাল, সেই সিগন্যালটা কমিয়ে দেয় এবং এটি স্মুথ হওয়া, রিল্যাক্সেশন হওয়ার যে নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের বৃদ্ধির মাধ্যমে এটাকে রিল্যাক্স হতে দেয়। তার মানে হচ্ছে এটা এখানে যে গার্ডের যে ওভার এক্সাইটেশন সেটা কমায় এবং নর্মাল যে রিদম সেটা ফিরিয়ে নিয়ে আসে। এর ফলাফল কি? ফলাফল হচ্ছে হাইপার পেরিস্টালসিস কমে, অর্থাৎ ইন্টেস্টাইনের মধ্যে যে ঢেউ খেলানো কাজটি চলে, সবসময় চলতে থাকে, সেটা যদি ওভার না হয়, অর্থাৎ হাইপার পেরিস্টালসিসটাকে নিয়ন্ত্রণ করে এবং ক্রাম্প লাইক যে কন্ট্রাকশন নর্মালাইজ হয় এবং কলিকি পেইন ধীরে ধীরে কমে যায়। অর্থাৎ বেশি পরিমাণে স্পাজম হওয়ার কারণে, ক্র্যাম্প হওয়ার কারণে বা অতিরিক্ত পেরিস্টালসিসের কারণে ইন্টেস্টাইনে যে পেইন হয়, সেই পেইনটা ধীরে ধীরে কমে যায়। এর বাইরে সরাসরি এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেকানিজম রয়েছে, বিশেষ করে সাইটোকাইন রেগুলেশনের মাধ্যমে, কারণ এখানে ফ্লাভোনয়েড রয়েছে আমি বলেছিলাম এবং টানিন আছে। এগুলো মূলত যে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, সেই সাইটোকাইন গুলো বিশেষ করে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6-1 এগুলোকে মূলত রিলিজ কমিয়ে দেয়, বিশেষ করে COX-2 এনজাইম অ্যাক্টিভিটিকে কমায় এবং প্রোস্টাগ্ল্যান্ড সিনথেসিস কমে যায়। ফলাফল হিসাবে লোকাল যে টিস্যু এডিমা সেটি কমে, বিশেষ করে ভিসেরাল নসিসেপ্টর সেন্সিটাইজেশন কমে এবং পেইন থ্রেশহোল্ড বৃদ্ধি পায়। পেইন থ্রেশহোল্ড বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে ব্যথার সহনশীলতা বৃদ্ধি পায়, তার মানে ব্যথাটা কম অনুভূত হয়।
হেপাটোবিলিয়ারি স্মুথ মাসেল ইফেক্ট দেয়, বিশেষ করে বাইল ডাক্ট এবং স্প্রিংটারের যে রয়েছে সেটি রিল্যাক্স করার মাধ্যমে বাইল ফ্লো ইমপ্রুভ করে। এটা মূলত কোলাগক হিসেবে কাজ করে এই ডায়োস্কোরিয়া ভিলোসা। কোলাগক মানে হচ্ছে যেটা বাইল ফ্লো বৃদ্ধিতে সহায়তা করে। তা বাইল বের করে দেওয়ার যে রাস্তা সেটি উন্নত করে, ফলাফল হিসেবে বিলিয়ারি চাপ কমে, বিশেষ করে গলস্টোন জনিত যে স্পাজম সেটি রিডিউস হয় এবং রাইট আপার কোয়াড্রেন্টের যে ব্যথা, অর্থাৎ আমাদের পেটের ডান দিকের উপরের অংশে যে ব্যথা হয় সেই ব্যথাটি উপশম হয়। ভিসেরাল পেইন সিগন্যাল মডুলেশন করে, বিশেষ করে পেরিফেরাল সেন্সরি নার্ভ এন্ডিং যেখানে রয়েছে তার এক্সাইটেবিলিটিটা কমিয়ে দেয় এবং ফলে সাবস্টেন্স যে পি রিলিজ সেটি কমাতে সাহায্য করে। ফলাফল হিসেবে পেইন সিগন্যালটা স্পাইনাল কর্ডের কম পৌঁছায়। তার মানে আমাদের শরীরের যে ব্যথার যে উপলব্ধি সেটা মূলত আমাদের এখান থেকে নার্ভ ব্রেনের সিগন্যালটা পৌঁছানোর পরে ব্রেন এটাকে সেন্সর করে পেইনের অনুভূতি দেয়। তো এই ক্ষেত্রে মূলত এই ডায়োস্কোরিয়া ভিলোসা এই যে সিগন্যালটা পৌঁছানোর ক্ষেত্রে সিগন্যালটাকে শার্প থেকে কিছুটা ডাল করে দেয়, অর্থাৎ তীব্র অনুভূতিটাকে কিছুটা সহনশীল করে দেয়, যার ফলে ব্যথাটা ব্রেনের যে সিগন্যাল পাঠায় সেই সিগন্যালে তীব্র ব্যথা অনুভূতি না হয়ে হালকা অনুভূতি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি ডায়োস্কোরিয়া ভিলোসার আমি আলোচনা করব ফাংশনাল, সেটি হচ্ছে ফাংশনাল হরমোন লাইক ইফেক্ট। অনেকেই ধারণা করে থাকেন প্রচলিতভাবে ডায়োস্কোরিয়াকে মূলত হরমোন রেগুলেটর হিসেবে পরিচিতি রয়েছে এর। আমি যেটি শুরুতে বলেছিলাম যে হোমিওপ্যাথিতে এটিতে মহিলাদের ঋতুস্রাব সংক্রান্ত নানা সমস্যা এটি ব্যবহার করা হয়ে থাকে এবং মনে করা হয় যে এটি হরমোন মডুলেট করতে পারে। কিন্তু আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এটি এন্ডোক্রাইন হরমোন লেভেলকে পরিবর্তন করতে পারে না। যদিও ডায়োস্কোরিয়া ভিলোসার মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেই ফাইটোকেমিক্যালের মধ্যে স্টেরয়েডাল নিউক্লিয়াস রয়েছে, কিন্তু যেই স্টেরয়েডাল নিউক্লিয়াস থেকে ল্যাবে মূলত ইস্ট্রোজেন প্রজেস্টেরন তৈরি করা যায়, কিন্তু মানব দেহে এইটা কনভার্ট করার কোনো অপশন নেই। ফলে এর মধ্যে স্টেরয়েডাল নিউক্লিয়াস থাকা সত্ত্বেও এটি সরাসরি হরমোন রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে না। তার মানে হচ্ছে হরমোনাল রেগুলেশনের হিসাবে এই ডায়োস্কোরিয়া ভিলোসাকে যে হোমিওপ্যাথিতে ব্যবহার করে থাকেন অনেকে, এই ধারণাটি বৈজ্ঞানিকভাবে সঠিক নয়, এই আইডিয়াটা সঠিক নয়। এখন প্রশ্ন আসছে যে তাহলে এই ডায়োস্কোরিয়া ভিলোসা তো কাজ করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে অন্য প্রক্রিয়া, অর্থাৎ মহিলাদের ঋতুস্রাবের সময় যে ব্যথা হয় ডিসমেনোরিয়া, এটি মূলত হচ্ছে এখানে যে ক্রাম্প হয়, পেইন হয়, সেই পেইনটা মূলত রিলিজ করে এই ডায়োস্কোরিয়া ভিলোসা, যেটা আমি আগেই আলোচনা করেছি। যেখানে ইউটেরাইন যে স্মুথ মাসেল সেই মাসেল টোনটা রেগুলেট করে, ফলে স্পাজমোটিক যে ডিসমেনোরিয়া সেই ডিসমেনোরিয়া উপশমে কাজ করে। তাহলে এই ক্ষেত্রে প্রয়োগের ফলাফলটা সঠিক, যে ডিসমেনোরিয়াতে বা তীব্র ব্যথাযুক্ত প্রদাহযুক্ত যে মাসিক ঋতুস্রাব সেই ক্ষেত্রে এই ওষুধটি ডায়োস্কোরিয়া ভিলোসা প্রয়োগ করলে ব্যথা কমে যায়, উপশম হয়, কিন্তু এটি হরমোন রেগুলেট করে না, অর্থাৎ এই যে কার্যকরণ দূর করে না, কিন্তু লক্ষণ উপশম দেয়। তার মানে হচ্ছে প্রয়োগের দিক থেকে ডায়োস্কোরিয়া ভিলোসা মহিলাদের মাসিক ঋতুস্রাবের সময় প্রয়োগ করলে তার যে অস্বস্তি তীব্র ব্যথা এটা উপশম হয়, কিন্তু এটি হরমোন রেগুলেট করে না। তো সেই হিসাবে আমরা এই ব্যাপারটি যদি আমরা জানি তাহলে আমরা প্রয়োগের ক্ষেত্রে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো, অর্থাৎ আমরা স্পাজম বা কলিক পেইন এটা রিলিভ করার জন্য আমরা ডায়োস্কোরিয়া ভিলোসাকে প্রয়োগ করতে পারি এবং কারণ অনুসন্ধান করে অন্যান্য ঔষধকে আমরা সেই ক্ষেত্রে হরমোন রেগুলেশনের জন্য ব্যবহার করতে পারবো। তো এটি হচ্ছে মূলত এই মহিলাদের প্রজনন তন্ত্রের ক্ষেত্রে ব্যবহারের সঠিক ধারণা। এই টোটাল ফাংশন গুলোকে যদি আমরা সামারি করি তাহলে ডায়োস্কোরিয়া ভিলোসাকে আমরা যে সমস্ত রোগের চিকিৎসায় ব্যবহার করতে পারি সেটি হচ্ছে কিন্তু এটি স্ত্রী জননতন্ত্রের ওইটা মাইনর কার্যকরী। মেজর কার্যকরী হচ্ছে এটি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনে, বিশেষ করে এখানে ইন্টেস্টাইনাল যে কলিক, বিশেষ করে ক্র্যাম্পিং জনিত যে কলিক বা পেট ব্যথা, বিশেষ করে স্পাজমোটিক ইরিটেবল বাউল সিনড্রোম, যাদের আইবিএস রয়েছে তাদের সবসময় দেখা যায় পেটে এক ধরনের মোচড়ানো অনুভূতি হয়, ব্যথাটা মাইল্ড থাকে, তীব্র থাকে না, কিন্তু সবসময় একটা অস্বস্তি, একটা ডিসকমফোর্ট কাজ করে। সেই ক্ষেত্রে এই ডায়োস্কোরিয়া ভিলোসা এই স্পাজমোটিক ইরিটেবল বাউল সিনড্রোমের চিকিৎসায় ব্যবহৃত হয়, চমৎকার কাজ করে। ইন্টেস্টাইনাল কলিকের ক্ষেত্রে কাজ করে, বিশেষ করে যাদের পেটে প্রচুর গ্যাস জমে, ফ্ল্যাটুলেন্ট কলিক, গ্যাস জনিত কারণে গ্যাস ইনডিউসড যে পেইন, সেই পেইন রিলিভের ক্ষেত্রে কাজ করে। এবং ফাংশনাল ডিসপেপসিয়া, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের পেটে এক ধরনের মোচড়ানি অনুভূতি থাকে এবং খাবারের হজম শক্তি কমে যায়, রুচি কমে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ডায়োস্কোরিয়া ভিলোসা চমৎকার কাজ করে।
এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শিশুদের যে পেট ব্যথা সেই পেট ব্যথার চিকিৎসা এটি চমৎকার কার্যকরী। তাহলে মূল আলোচনায় দেখা গেল যে ডায়োস্কোরিয়া ভিলোসা আমরা যে এতদিন ধরে অনেকে এটাকে মহিলাদের ওষুধ হিসেবে চিনিয়ে থাকেন, কিন্তু সেটি নয়। এটি কিন্তু গ্যাস্ট্রো ইন্টেস্টাইনার উপরে চমৎকার কাজ করে। বিশেষ করে এটা বিলিয়ারির উপরেও কাজ করে। আমরা এখানে বিলিয়ারি যে কলিক পেইন, বিশেষ করে গলস্টোন ইরিটেশন থাকে, সেই ক্ষেত্রে এটি কাজ করে। এবং গল ব্লাডারের মধ্যে যে এক ধরনের স্পাজম থাকে সেটি নিয়ন্ত্রণ করে এবং বাইল ফ্লোটাকে ইমপ্রুভ করে। এটি রেনাল বা বিশেষ করে ইউরেটারিক হিসেবে কাজ করে। মাইল ইউরেটারিক কলিক, বিশেষ করে স্টোন মুভমেন্টের সময় আর্লি স্টেজে যে পেইন হয় সেই পেইনটা মূলত এখানে কাজ করে। অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টে যে স্পাজম হয়, স্পাজমের ফলে সেখানে যদি স্টোন থাকে, সেই স্টোনের উপরে বাড়তি যে চাপ পড়ে সেই চাপের কারণে তীব্র ব্যথা হয়। ডায়োস্কোরিয়া ভিলোসা এর ক্ষেত্রে স্পাজমটাকে রিলিজ করার মাধ্যমে স্টোন থাকা সত্ত্বেও সেখানে পেইনটা মানে কমে যায়, পেইন রিলিভ হয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ হতে পারে ডায়োস্কোরিয়া ভিলোসা। গাইনোকোলজিক্যাল ক্ষেত্রে আমি ফাংশন আলোচনা করার সময়, কার্যকারিতা বলবার সময় আমি বলেছিলাম যে এটি প্রধানত হরমোনের ভূমিকা পালন করে না বা হরমোন রিপ্লেস করতে পারে না, হরমোন রেগুলেট করতে পারে না। কিন্তু প্রাইমারি ডিসমেনোরিয়া, যেখানে স্পাজমেটিক টাইপ থাকে, অর্থাৎ ক্র্যাম্পিং জনিত যে তলপেটে তীব্র ব্যথা, বিশেষ করে ঋতুস্রাবের সময়ে, সেই স্পাজম রিলিজ করার মাধ্যমে এটি কাজ করতে পারে। অর্থাৎ মাসিকের ঋতুস্রাবের সময় যে ব্যথা, সেই ব্যথা নিয়ন্ত্রণ করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারে সেটা হচ্ছে ওভারিয়ান নিউরালজিয়া। বিশেষ করে ওভারিতে যে নিউরালজিক পেইন হয় সেই পেইন রিলিভ করতে পারে এবং পেলভিক স্মুথ মাসেল স্পাজম রিলেটেড পেইন নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে হচ্ছে এখানে মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটির যে প্রধান যে কাজ, সেই কাজ হচ্ছে স্পাজম নিয়ন্ত্রণের মাধ্যমে মাসিক ঋতুস্রাবের সময় যে ক্র্যাম্পিং পেইন, এই পেইন নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এটি কার্যকরণ দূর করতে পারে না বা হরমোন রেগুলেট করতে পারে না। বিশেষ করে ফাংশনাল যে পেইন সিনড্রোম রয়েছে, নন স্পেসিফিক কলিক অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ তেমন কোনো কারণ আইডেন্টিফাই করা যাচ্ছে না কিন্তু পেটে ব্যথা হচ্ছে। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক সেবনের পরে বলা হয় এটাকে পোস্ট অ্যান্টিবায়োটিক গাট স্পাজম। অনেক সময় পাকস্থলী বা ইন্টেস্টাইনের যে গাট এক্সিসটা নষ্ট হয়ে যায় অ্যান্টিবায়োটিকের কারণে, সেই ক্ষেত্রে পেটে এক ধরনের ব্যথা হয়। অনেক সময় স্ট্রেস জনিত, প্রচুর মেন্টাল স্ট্রেসে থাকলে অনেক সময় পেটে ব্যথা হয়, যেটাকে বলে ব্রেন গাট এক্সিস মেডিয়েটেড পেইন, সেটি নিয়ন্ত্রণে কাজ করে। তাহলে টোটাল ব্যাপারটাকে যদি আমরা অল্প কথায় সামারি করি, তাহলে হচ্ছে এই ওষুধটি অর্থাৎ ডায়োস্কোরিয়া ভিলোসা প্রধানত ফাংশনাল অ্যান্টিস্পাজমোটিক মেডিসিন। এটি ইটিওলজিক্যাল কিউর নয়। অর্থাৎ ব্যথা যে কারণেই হোক, ব্যথা নিয়ন্ত্রণে, পেটে ব্যথা, তলপেটে ব্যথা, বিলিয়ারি ট্র্যাক্টে ব্যথা, ইন্টেস্টাইনাল কলিক, আইবিএস এর পেইন, মহিলাদের ঋতুস্রাব জনিত সময় ইউটেরাসের পেইন, এই সমস্ত ব্যথা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি কাজ করে। কিন্তু এই কাজটি করে মূলত রিল্যাক্সেশন প্রসেসের মাধ্যমে। এটি তার কার্যকরণ যেই কারণে পেইনটা হচ্ছে সেই কারণ দূর করে না। তার মানে হচ্ছে ডায়োস্কোরিয়া ভিলোসা একটি উপসমদায়ী প্লান্ট মেডিসিন। অন্য কার্যকরণের জন্য আমরা অন্য প্লান্ট মেডিসিনের সাথে উপসমদায়ক হিসেবে আমরা ডায়োস্কোরিয়া ভিলোসাকে ব্যবহার করলে এটি তার ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আধুনিক বা যুক্তিপূর্ণ প্রয়োগ হবে। এর বাইরে ট্রেডিশনাল যে সমস্ত ধারণা রয়েছে সেই সমস্ত ধারণার মধ্যে কিছু ভুল ধারণা, কিছু অভিজ্ঞতালব্ধ ধারণা, যার কার্যকরণ জানা ছিল না, এই ব্যাপারগুলো রয়েছে। আশা করি আমার আজকের ভিডিও দেখার পরে আপনারা ডায়োস্কোরিয়া ভিলোসাকে একটি বৈজ্ঞানিকভাবে সমর্থিত যে ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলিতে ব্যবহার করতে পারবেন। আমি এর ফাইটোকেমিক্যাল গুলো বলেছি, তার কার্যকরণ বলেছি, কোন কোন রোগের ব্যবহার করা যায় সেটি বলেছি। এবার আপনারা নিজেরা অনুশীলনের মাধ্যমে বুঝতে পারবেন যে ডায়োস্কোরিয়া ভিলোসাকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকের আলোচনাটি একটু দীর্ঘ হয়েছে। আপনারা অবশ্যই ধৈর্য ধরে আলোচনা যারা শুনেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন আলোচনা করবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে ডায়োস্কোরিয়া ভিলোসা মাদারের আলোচনা এখানে শেষ করছি।